দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ব্যাংক খাতে আস্থা আসলে কতটা ফিরেছে এবং মানুষ কতটা আবার ব্যাংকমুখী হয়েছে সেসব নিয়ে। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিকও। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এটিএন নিউজ চ্যানেলকে। জি, শুরুটা আপনার একটু ব্যক্তিগত জীবন দিয়েই শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনি তো অনেক দিন ধরে ইস্টার্ন ব্যাংকে ছিলেন এবং 3 মাস হয়ে গেল আপনি নতুন এনসিসি ব্যাংকে আপনি জয়েন করেছেন। তো আসলে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। আসলে আমি জয়েন করেছি স্টেট ব্যাংকের সেকেন্ড ব্যাচ ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে 1996-এ। তারপর থেকে চড়াই উতরাই পার হয়ে মোটামুটি 30 বছর। জি, আর 30 বছরের মাঝখানে অবশ্য 2 বছর আমি এনআরবি ব্যাংকে ছিলাম ডিএমডি হিসেবে। দেন আবার কেম ব্যাক টু ইবিএল। সো ইবিএলে আসলে আমার একদম শুরু থেকে যেহেতু বেড়ে ওঠা, তো ওখানেই আসলে একটা কমফোর্ট জোনে আমি কাজ করেছি, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছি। বাট পরবর্তীতে যখন আমার এনসিসি ব্যাংকে একটা অফার আসলো, তো দেখলাম যে সবারই তো কেরিয়ার অ্যাসপিরেশন থাকে, যে আমি নেক্সট ধাপে উত্তরণের জন্য আমি আসলে এনসিসি ব্যাংকে এই গত মার্চের 19 তারিখে জয়েন করেছি। জি, তারপরে আপনার 3 মাস হতে যাচ্ছে। এনসিসি ব্যাংক, জি, এনসিসি ব্যাংক একটা আসলে স্টেবল ব্যাংক। আপনি যদি মনে করেন যে না, পরে প্রশ্নটা করবেন আপনি যে কেন এনসিসি ব্যাংকে। জি, কারণ এনসিসি ব্যাংকিং তো একটা গ্রিন ব্যাংক ভুক্ত, যে গ্রিন যে ব্যাংকগুলো ছিল মাঝখানে পত্রিকাতে দেখেছি যে ওই জোটের অংশ হিসেবে ওই তালিকায় আছে। তো সেই হিসেবে একটা স্টেবল ব্যাংক। এবং গত বছর পর্যন্ত আপনি যদি তাদের এনপিএল দেখেন, এনপিএল 5-এর নিচে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গ্রোথটা স্টেডি, যে একেবারে আহামরি অ্যাগ্রেসিভ না। আবার আপনি হয়তো অনেক ভালো জিনিস শুনেছেন, অত বেশি না হলেও কিছু জিনিস না। আমরা এটাও কিন্তু দেখেছি যে সময় ব্যাংক খাত নিয়ে খুব বেশি সমালোচনা, তখন কিন্তু আমরা এনসিসি ব্যাংকের খুব বেশি সমালোচনা দেখিনি। না, এনসিসি ব্যাংকের আসলে 32 বছরের পূর্ণ ব্যাংক, এই বছর 32 বছর পূর্ণ হলো। তো 32 বছর অনেক লিগ্যাসি থাকতে পারে, যে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। বাট একেবারে আহামরি আপনি যদি ভোলাটিলিটি বলেন যে এই ব্যাংক এই বছরে ডিভিডেন্ড দিল 20% বা 25%, আরেক বছরে দিল ওইখান থেকে 10%, এরকম কিন্তু এরকম না। প্রতি বছরই মোটামুটি একটা ধারাবাহিকভাবে, ধরেন এই বছরও 13% ডিভিডেন্ড দিয়েছে, গত বছর 12% দিয়েছে। ওই ধারাবাহিকতা কিন্তু আছে। জি, এখন পরিবর্তিত পরিস্থিতিতে এনসিসি ব্যাংকে আপনারা মানে কিভাবে উত্তরণ করছেন? উত্তরণ আসলে বোর্ডের তো অনেক স্বপ্ন থাকে, যেটা ম্যানেজমেন্টকে দিয়ে আমরা আসলে করতে চাই। বোর্ড যেটা চিন্তা করে যে সেন্ট্রালাইজেশনের যুগ, যেহেতু যে আমাদের ফুল সেন্ট্রালাইজেশনে যাওয়া। এবং রিসেন্টলি আপনি পত্রিকা আজকেই মনে হয় দেখেছেন, আজকে বা গতকালকে পত্রিকা তো এসছে, যে আমরা নতুন একটা সফটওয়্যারে যাচ্ছি, আমরা নতুন ভার্সনে যাচ্ছি, সো দ্যাট কাস্টমাররা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। এবং সেই সাথে আমাদের মোবাইল অ্যাপস যেটা, সেটাও ব্যাংকিং সেক্টর ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এত ফিচার এটার মধ্যে, আপনি একদম আপনার কি বলে ওয়ালেট সিস্টেম থেকে শুরু করে আপনি আপনার যখন আপনি এনপিএসবিতে ট্রান্সফার করবেন, বিএফটিতে ট্রান্সফার করবেন, বিএফটিএনে, সো এগুলো কিন্তু আসলে মোবাইল অ্যাপসের প্রচুর ইয়ে আছে, যেটা অন্য ভালো ব্যাংকগুলোর চাইতে আমরা অনেক মানে প্রযুক্তিগত ব্যাংকিং এর দিকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন। এই কারণে কি কয়েকদিন ব্যাংক আপনাদের সাময়িক বন্ধ থাকবে? জি, যে এই কারণে আমরা যে ভার্সনটা চলছিল সেটা আপগ্রেডেড ভার্সনে আমরা যাচ্ছি। না, এখন একটু অন্য প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে যে আমরা যদি বিগত সময়ে যদি আমরা যে সময়টা দেখেছি যে ব্যাংক খাত নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা, এবং ব্যাংক খাতে মানে বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত ছিল ব্যাংকিং খাত। তো এই জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাংক খাতকে গুরুত্ব দিল এবং ব্যাংক খাতের সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নতুন গভর্নর নিয়োগ হয়েছে, তারাও নানান রকমের চেষ্টা করেছে। যে সমস্ত ব্যাংকগুলোতে প্রবলেম ছিল সেগুলোতে নতুন গভর্নর দিয়েছে, আরও নানান রকমের পদক্ষেপ দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ওই সময় ব্যাংকিং খাতে যে আস্থাহীনতা তৈরি হয়েছিল, এখন আসলে নানান পদক্ষেপের মধ্য দিয়ে ব্যাংকিং খাতে সেই আস্থাটা আসলে জনগণের কতটা ফিরেছে, মানুষ কতটা ব্যাংকমুখী আবার হলো? এখন আসলে হচ্ছে কি, আপনি তো আপনার টাকা তো আর বাসায় রাখতে পারবেন, আলটিমেটলি ব্যাংকে আপনার রাখতেই হবে। এতে করে হয়েছে কি, আপনি যদি বলেন যে ব্যাংকিং সেক্টরে অনেক কি বলবো, যে ম্যাসিভ টাইপের রিকনস্ট্রাকশন বা রিফরমেশন হচ্ছে,
সো ওরকম কিন্তু আসলে না। আপনি যে ব্যাংকগুলো ভালো ছিল আপনি দেখেন তাদের একটাও কি আমরা রিকনস্ট্রাকশন নিয়ে চিন্তা করছি? আজকে মার্কেটে যে সমস্ত ব্যাংকগুলো ভালো তার মধ্যে কত 8-10টা আছে, তো তার মধ্যেই কিন্তু আমার এনসিসি ব্যাংকও আছে। হয়তো বা আমরা ওরকম আপার লেভেলে ডিভিডেন্ড দিতে পারছি না বা আমাদের ব্যালেন্স শিট গ্রোথ অত বেশি না, বাট স্টেবল। এখন স্টেবল ব্যাংক হওয়াতে কি হচ্ছে, যে সমস্ত ব্যাংকে আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট চেঞ্জের ফলে বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর উপরে মানুষের আস্থাহীনতা বেশি বেড়েছে এবং তখনই চিন্তা হয়েছে যে আমার টাকাটা কোথায় রাখবো। এবং এই সমস্ত দুর্বল ব্যাংকে কিন্তু সবল ব্যাংকগুলো আবার মনিটরি সাপোর্টও দিয়েছে অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি নিয়ে পদক্ষেপের আন্ডারে। তো সেই ব্যাংকগুলো আলটিমেটলি আপনি ধরেন 1000 কোটি টাকা আপনি দিচ্ছেন, ওই 1000 কোটি টাকা আপনার যে সমস্ত দুর্বল ব্যাংকে দিচ্ছে ওগুলো ঘুরে ফিরে কিন্তু আবার সবল ব্যাংকে চলে আসছে। কারণ যেহেতু আপনি একটা সময় ছিল আপনার চেক ডিজনার হতো, আপনি টাকা দিলে টাকা রেখেছেন, পাবার কোনো নিশ্চয়তা ছিল না, যার ফলে হয় কি মানুষের মধ্যে একটা আস্থার সংকট। এবং ব্যাংকিং সেক্টর কিন্তু আসলে এই আস্থার সংকট থেকেই কিন্তু কলাপস করে। আপনি দেখেছেন ইউএসএ যে সমস্ত ব্যাংকগুলো আপনার কলাপস করেছে সেগুলো কিন্তু রিজনে একটাই, যে আপনি যে পরিমাণ আপনার হয়তোবা লিকুইডিটি ক্রাইসিস, তারপরে আপনার যখন নেগেটিভ নিউজগুলো আসে যে ব্যাংক টাকা দিতে পারছে না, তখনই কিন্তু হুমড়ি আরো প্রবল হয়, হুমড়ি খেয়ে পড়ছে যে আমার টাকাটা যাতে আমি উদ্ধার করতে পারি। তো এখন তো আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। ডেফিনেটলি। তো এই জায়গাটাতে আসলে এখনো যে সমস্ত ব্যাংকগুলো আমরা যেটা বলেছিলাম যে এসালমভুক্ত ব্যাংক, এগুলো কিন্তু রিউমার না, এটা হচ্ছে যে পত্রিকার নিউজ, যে এসালমভুক্ত ব্যাংকগুলো আসলে তাদের লিকুইডিটি ক্রাইসিস এবং যে পরিমাণে এখান থেকে বিভিন্ন দিকে টাকা ডাইভার্ট হয়েছে। সো আলটিমেটলি এই ব্যাংকগুলোকে নিয়েই কিন্তু এত আলোচনা। তারপরে আরো কিছু দুর্বল ব্যাংক আগেই ছিল, ধরেন পদ্মা ব্যাংক, এটা তো শুরু থেকেই দুর্বল। তারপরে আপনার ফার্মার্স ব্যাংক থেকে পদ্মা করা হলো, তারপরে আইসিবি ইসলামী ব্যাংক, এগুলো কিন্তু আগে থেকেই দুর্বল ছিল। তারপরে বড় একটা ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যাংক। সো এই ন্যাশনাল ব্যাংকও আপনি দেখেন যে গত গভর্নমেন্ট চেঞ্জের আগেও কিন্তু এই প্রবলেম ছিল যে তাদের 25% বা 30% এনপিএল। এখন যেটা হচ্ছে ওভারঅল ব্যাংকিং সেক্টরে যে রিকনস্ট্রাকশন চলছে, আমার মনে হয় জনগণের মধ্যে একটা আস্থার সংকট যেটা ছিল সেটা দূরীভূত হয়েছে। হ্যাঁ, না সবশেষে বাংলাদেশ ব্যাংকের আমরা রিপোর্টও দেখলাম যে মানুষ এখন আবার টাকা ব্যাংকে রাখছে এবং যে কারণে আমানত কিন্তু বাড়ছে। তো এই যে মানুষ যে আবার ব্যাংকমুখী হলো, এটার পেছনে কোন কোন কারণগুলো কাজ করছে আসলে মানুষের মধ্যে? এর মধ্যে বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ইনিশিয়েটিভগুলো। আপনি কয়েকটা জায়গায় যেটা গুড গভর্নেন্সের জায়গাটা যদি বলেন, যে সমস্ত ব্যাংকের বোর্ডটা রিকনস্ট্রাকশন হয়েছে, নতুন করে আপনার বোর্ড তৈরি হয়েছে, সেখানে কিন্তু আগের যে বোর্ড অফ ডিরেক্টররা ছিল নিশ্চয়ই তাদের কিছু ভুলের সিদ্ধান্তের কারণে বা আমরা যে গভর্নেন্সের কথা বলি সমালোচনা ছিল, তো সমালোচনার পরে যখন ওইখানে নতুন করে বোর্ড রিকনস্ট্রাকশন হয়েছে তখন কিন্তু আলটিমেটলি জনগণের মধ্যে একটা আস্থার তৈরি হয়েছে যে না, আমার মনে হয় যে ব্যাংকগুলো ওইখান থেকে উতরাতে পারছে। আচ্ছা, সেটি একটা কারণ। আর সুদের হার যেহেতু বেড়েছে সেটাও একটা কারণ। সুদের হার আসলে আমানতের সুদের হারও তো এটা বলতে পারেন, কিন্তু সুদের হার যখন আমরা বাড়ে তখন আলটিমেটলি কি, ওই যে টাকা যদি আপনি ঘরে রাখার চেষ্টা করেন ঘরে তো থাকে না, তো আলটিমেটলি সুদের হার বেড়েছে তার কারণেই যে ব্যাংকে আপনার ডিপোজিট বেড়েছে এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনি সুদের হার যতই থাকুক আপনি কিন্তু সারপ্লাস মানে এটা আপনি ব্যাংকেই রাখবেন। তো আমরা যখন কোভিডের সময় দেখেছি 2% 3%, তখনও তো কোনো কোনো ব্যাংকের গ্রোথ হয়েছে আবার কোনো কোনো ব্যাংকের আবার ডেফিসিট হয়েছে। তো আলটিমেটলি টাকার প্রবাহ ব্যাংকের মাধ্যমে হবে, কারণ সার্কুলেশনে যেহেতু ব্যাংক ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে, সারপ্লাস টাকাটা ব্যাংকে আসবে, আবার ডেফিসিট ইউনিয়ন অর্থাৎ যাদের টাকা দরকার তাদেরকে দিবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন মূলত পরিচালনা পর্ষদের সুশাসন অনেকখানি ফিরে আসার কারণেই মানুষের আস্থা বেড়েছে এবং টাকা ব্যাংকমুখী হচ্ছে। একেবারে একটা বড় কারণ বিগত সময়গুলোতে তো আমরা দেখেছি ব্যাংক খাতে যে অনিয়মগুলো হয়েছে তার পেছনে বড় ভূমিকা রেখেছে কিন্তু পরিচালকরাই। ট্রু এবং সেই নামগুলো আপনি জানেন, দেখেন জি, এবং পত্রিকাতে এসছে যেগুলো এগেইনস্টে অলরেডি দুদক মামলা করেছে, কিন্তু তারপরেও কি টাকাগুলো উদ্ধার করা এত ইজি? যেখানে আপনার এনপিএল ছিল, আপনি যদি কত 15 বছর আগের যদি এনপিএল দেখেন 18,000 17,000 18,000 কোটি টাকা, সেই 18,000 কোটি টাকা এখন হয়েছে 4,20,000 কোটি টাকা, প্রায় 24% এনপিএল। এটা ছিল মার্চের। আপনি যদি জুনে যদি বলেন, জুন থেকে কিন্তু আবার আরেকটা রেগুলেটরি চেঞ্জ হচ্ছে, আইএমএফ এর প্রেসক্রিপশন বলেন বা আমাদের সেন্ট্রাল ব্যাংকের ইনিশিয়েটিভ বলেন, যে গত সেপ্টেম্বর থেকে যে ওভারডিউর যে কাউন্টিংটা ছিল যে 6 মাস পর্যন্ত রেগুলার হিসেবে দেখাইতে হবে,
তো সেটা নেমে এসছে তিনটা ইনস্টলমেন্টে বা 3 মাসে, যেটা আপনার ইমপ্লিমেন্ট হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। আবার এই জুনের ডে 1 থেকে আপনার পাস ডিউটা আপনার গণ্য হিসেবে, পাস ডিউ হিসেবে গণ্য হচ্ছে এবং 90 ডেজে লোন ক্লাসিফাই হচ্ছে। তো এটার জন্য কিন্তু ভালো ব্যাংক বলেন, মন্দ ব্যাংক বলেন, সবারই কিন্তু একটা আসবে, হিট আসবে। না, মানে রিলেটেড একটা কোশ্চেন করি, সেটি হচ্ছে যে তাহলে বিগত সময়গুলোতে পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ, সুশাসনের অভাব, স্বচ্ছতার অভাব ছিল। এখন কিন্তু সেখানে বিপরীত চিত্র। এখন খুব বেশি হস্তক্ষেপ নাই, স্বচ্ছতাও ফিরে এসেছে, সুশাসনও অনেকখানি নিশ্চিত হচ্ছে। এই যে পরিবর্তনটা, এইটা আসলে কিভাবে সম্ভব হলো, এই প্রশ্নের উত্তরটি নেব। তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যাংক খাত নিয়ে এবং ব্যাংক খাতের আস্থা, সুশাসন এসব নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম খোরশেদ আলম। যে খোরশেদ আলম, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, সেটি হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, কিন্তু এখন সেই জায়গাটা পরিবর্তন হয়েছে। এই যে এই পরিবর্তনটা, এটি আসলে কিভাবে সম্ভব হলো? এটা আসলে অনেকটা অনুরোধে ঢেকে গেলার মতো। এখন যদি আপনি প্রিভিয়াস হিস্ট্রি যদি বলেন, আপনি বলছেন যে অগাস্ট মাসের পর থেকে আমাদের চেঞ্জ হচ্ছে। আপনি যদি ভালো ব্যাংকগুলো যদি দেখেন, এগুলোতে কি কোনো আস্থার সংকট ছিল? প্রশ্নের জবাব হচ্ছে না। কারণ কি, গুড গভর্নেন্স কিন্তু একদিনে তৈরি হয় না। যে সমস্ত ব্যাংকগুলো স্টেবল, যে সমস্ত ব্যাংকগুলো অ্যাগ্রেসিভ না, প্রগ্রেসিভ, তাদের কিন্তু বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে এক ধরনের কি বলবো যে প্রফেশনালিজম কাজ করে। সো লাইক আমার যদি এখন যেহেতু ইবিএল থেকে চলে এসছে, ইবিএল এর কথা না বলাই ভালো। এখন এনসিসি ব্যাংকে দেখেন, আপনার 32 বছরের ব্যাংক না, সো 32 বছর তারা গেছিল ইনভেস্টমেন্ট কোম্পানি। জি। তো এই যে এত বছরের একটা ধারাবাহিকতা, সেখানে কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংক অডিটররাও রিকগনাইজ করেছে, এখানে কোনো বোর্ডের কোনো ডিরেক্টর নিজে তো লোন নেই না, পাশাপাশি কোনো কনভিন্সিংও নয়। আমি 3 মাসে যেটা দেখেছি, আমি তো ক্রেডিট কমিটির হেড। সো এখন পর্যন্ত একটা লোনের ব্যাপারও যে বোর্ড থেকে বা বোর্ডের হস্তক্ষেপ বা রিকোয়েস্ট কোনো কিছু নাই, যে না ঠিক আছে খুশি এসে এই প্রপোজালটা একটু দেখেন, এরকম কিন্তু হয় নাই। তো কাজে যে সমস্ত ব্যাংকগুলো, আবারও বলছে, যে সমস্ত ব্যাংকগুলো ভালো বা গ্রিনভুক্ত ব্যাংক, সেগুলোতে কিন্তু আস্থার সংকট তৈরি হয়নি, কারণ সেখানে পরিচালকদের হস্তক্ষেপ ছিল না। এখন যদি আপনি বলেন নতুন ব্যাংকগুলোতে আপনি যে পরিচালনা পর্ষদের চেঞ্জের কথা বলেন, এটা কিন্তু আসলে কি, ওই সমস্ত বোর্ডের ডিরেক্টররা দেশ ছেড়েছে, কেউ কেউ পালিয়েছে, কেউ কেউ, এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে নিজের যে কি বলবো যে অনেকটা যে আমার দোকান বা আমার ব্যবসা অনেকে এইভাবে ট্রিট করেছে যে আমি যা বলবো সেটাই হবে। তো ওই জায়গা থেকে কিন্তু ব্যাংকগুলো রিকনস্ট্রাকশনের কারণে ওইখানে গ্রুপ অফ প্রফেশনাল ঢুকানো হয়েছে, 3 জন করে। আপনার এটা বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে যে 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। তো আলটিমেটলি এই চেঞ্জটার ফলেই কিন্তু আলটিমেটলি আমরা যে সুবাতাস যেটা বলেন বা ডিপোজিটরের মধ্যে একটা আস্থা, যেটা সে আস্থার জায়গাটা কিন্তু অনেক পাকাপোক্ত হয়েছে। আরেকটি বিষয়, যে কিছুদিন আগেও আমরা বাংলাদেশ ব্যাংক থেকে বলা হলো যে 5-6টি ব্যাংক মার্জার হচ্ছে, কিন্তু কিছু ব্যাংক তো আবার আপত্তি করেছে। তো তাহলে সেই প্রক্রিয়াটাকে কিভাবে, এটাকে আটকে যাচ্ছে? এর আগে তো ধরেন আগে যে গভর্নর ছিল তখনও কিন্তু ওই বিগত সরকারের আমলেই কিন্তু মার্জার অ্যাকুইজিশনের একটা ছিল, ডিসিশন ছিল। ওই সময়েই শুরু কিছু কিছু ব্যাংকের সাথে, কিছু ভালো ব্যাংকের সাথে কিছু দুর্বল ব্যাংক। বাট এখন যেটা করছে বর্তমান গভর্নর, যে আপনার দুর্বল ইসলামিক ব্যাংকের সাথে আপনি অন্য কোনো কি বলবো কনভেনশনাল ব্যাংকিং কিন্তু হবে না। কারণ একটা হচ্ছে, দুইটা কিন্তু মোড অফ ট্রানজাকশনই ভিন্ন। এক জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, আর এই জায়গায়ে আপনি সুদ, কাঠামোগত চ্যালেঞ্জ আছে। এবং উনি যেটা পরশুদিনও দেখলাম যে উনি একটা বক্তব্যে বলছেন যে আমি আসলে একীভূত যদি হয় তাহলে ধরেন একই ধারার ক্যাটাগরি, একই ধারার ব্যাংক, যে 4টা বা 5টা বা 6টা ইসলামিক ব্যাংক আছে যারা দুর্বল, সেগুলোকে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে, অর্থাৎ তাদের যদি তারল্য সংকট থাকে গভর্নমেন্ট তাদেরকে দিবে। এবং সেটাও বলেছে যে কোনো ব্যাংকের কোনো কর্মচারী চাকরি যাবে না, বা আহামরি যে কোনো চেঞ্জ হবে সেটাও না, যে দুর্বল ব্যাংকগুলোতে একীভূত করে একটা শক্তিশালী জায়গায় স্থির করা। কারণ না হলে হবে কি,
যেমন ন্যাশনাল ব্যাংকের প্রায় কত অলমোস্ট পুরোপুরি পোর্টফোলিওই খারাপ। তো এই যে এসালামভুক্ত ব্যাংক বা আপনার ইসলামিক ব্যাংকের ধারাবাহিকতা যে ব্যাংকগুলো যারা খারাপ করছে, তারা যদি একা একা যদি উঠতে চায় তাহলে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি জানেন 1,70,000 কোটি টাকা হচ্ছে আমার প্রভিশন ঘাটতি। তো এই প্রভিশন ঘাটতি আপনি আইদার ডিরেক্টরদের পকেট থেকে ইকুইটি ইনজেক্ট করতে হবে অথবা আপনি প্রফিট করে এটাকে দিতে হবে। কিন্তু তারপরেও তো আমরা দেখছি যে কিছু ব্যাংক আবার বলছে যে না, তারা মার্জার হতে চায় না। না, এটা তো আসলে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আবার শর্ত দিয়েছে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার সুযোগগুলো ভালো করো। আপনি যদি পিসিএ সার্কুলার বলেন, আইএমএফ এর প্রেসক্রাইবড যে প্রম্পট রিকভারি, প্রম্পট পিসিএ, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। সো আপনার ব্যাংকগুলো যাদের ক্যাপিটাল কম, অর্থাৎ আমাদের তো মিনিমাম ক্যাপিটাল মেনটেন করতে হয় 12.5%, তো সেই 12.5%-এর নিচে যাদের হবে তাদেরকে কিন্তু আলটিমেটলি ক্যাটাগরি 1, 2, 3, 4 এরকম ক্যাটাগরিতে ভাগ করা। তো আপনার ওইখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনার যদি ক্যাপিটাল শর্টফল থাকে, আপনার যদি নেট এনপিএল যদি বেশি থাকে, আপনার যদি লাইক আপনি 1 বছর বা 2 বছর আপনি ডিভিডেন্ড দিতে পারছেন না, এই সমস্ত ব্যাংকগুলো বা ক্যাটাগরিভুক্ত ব্যাংকগুলোতে কিন্তু কিছু ইনিশিয়েটিভ আসছে প্রম্পট অ্যাকশন যেটা, সেটার মধ্যে তাদেরকে বলা হচ্ছে যদি সার্টেন যদি কি বলে যে থ্রেশহোল্ড যদি আপনি মেনটেন না করতে পারবেন, আপনি কোনো ধরনের ডিপোজিট নিতে পারবেন না, অথবা আপনি কোনো নতুন করে ব্রাঞ্চ খুলতে পারবেন না। তারপরে আপনার যেটা আরো বেশি খারাপ যে আপনি কোনো ধরনের লোনও দিতে পারবেন না। এই যে এই সমস্ত যে ক্যাটাগরিক্যালি যে চেঞ্জটা, সেই চেঞ্জটা ব্যাংকগুলোকে একটা আমার মনে হয় যে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ। না, আরেকটি বিষয়, আপনি এনপিএল এর কথা বলছিলেন, এই যে আপনি বলছিলেন যে ব্যাংকগুলো আস্থায় ফিরেছে, মানুষের আস্থা সেখানে ফিরছে, মানুষ এখন আবার নতুন করে টাকা রাখা শুরু করেছে, মানে আমানত বাড়ছে, প্লাস পরিচালকদের অযাচিত হস্তক্ষেপও নাই, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে খেলাফি ঋণটা আবার তাহলে বাড়ছে কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা নেব, তার আগে আরেকটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম। জি, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে একদিকে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে, আমানত বাড়ছে, অন্যদিকে আবার দেখছি আমরা খেলাপি ঋণও বাড়ছে। এই বিপরীত চিত্রটা কেন? এটা তো আসলে একটার সাথে আরেকটা আসলে সম্পর্কিত নয়। এমন না যে ডিপোজিট বাড়লে আপনার এনপিএল কমবে বা ডিপোজিট বাড়লে এনপিএলও কমবে। এখানে যেটা ছিল, আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে যে সমস্ত রেগুলেটরি ব্যারিয়ার বা চেঞ্জ যেগুলো এসছে, আপনি এটা কোভিড থেকে ধরতে হবে যে কোভিড পিরিয়ডে যারা টাকা দিতে পারে না ইনস্টলমেন্ট, বা যারা দিতে পারেও গণহারে কিন্তু কোভিডভুক্ত কাস্টমারদেরকে ওই সময় বিশাল ছাড় দিয়েছে। ছাড় মানে আপনি ডেফার করেছে যে আপনি ইনস্টলমেন্ট এখন যদি না দেন আপনি 6 মাস পরে দিতে হবে। আপনাকে এমনও বলা হয়েছে যে আপনি এটার জন্য ইন্টারেস্টও একটু ছাড় দেওয়ার ব্যাপারেও বলা হয়েছে। সো তখন থেকে আসলে বড় আরেকটা কারণ ছিল যেটা 2021 মনে হয় সম্ভবত সার্কুলারটা, সেখানে বলা হয়েছে যে এই ওভারডিউর ডেফিনিশনই চেঞ্জ করা হয়েছে। এই কথাটাই বলতে চেয়েছিলাম। আপনার 6 মাস আইএমএফ এর কন্ডিশন মোতাবেক, আইএমএফ এর কন্ডিশনের আগে এটা কন্ডিশন যেটা ছিল, যে এটা কন্ডিশন না, যে গভর্নমেন্ট যেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যেটা করেছে যে আপনি 6 মাস কোনো ওভারডিউ হিসেবে আপনি ট্রিট করবেন না। 6 মাস ওভারডিউ মানে রেগুলার, দেন পরবর্তী 6 মাস গেলে আপনি এসএস করতে পারবেন, বা পরবর্তী 3 মাস গেলে আপনি এসএস করতে পারবেন। এবং আপনি একটা লোনকে বিএল করতে হলে প্রায় 2 বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আচ্ছা, আপনার এই যে এসএমইর ক্ষেত্রে বা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। সো এই যে একটা চেঞ্জ, এই চেঞ্জে হয়েছে কি মানুষের আসলে অভ্যাসটাই চেঞ্জ হয়েছে, যে আপনি 6 মাস টাকা না দিয়েও বা 1 বছর টাকা না দিয়েও আপনি খেলাপি হচ্ছেন না। বাট পরবর্তীতে আইএমএফ বলেন বা বাংলাদেশ ব্যাংকের যারা আমরা বলি যে রিকনস্ট্রাকশন নিয়ে যারা চিন্তা করছে, তারা অনেকটা আইএমএফ এর প্রেশারও হতে পারে, পাশাপাশি আমাদের ইন্টারনাল ইনিশিয়েটিভও হতে পারে। এখন যেটা হয়েছে, আপনি আগেও বলেছিলাম যে আপনার ডে 1 থেকে কিন্তু পাস্ট ডিউ কাউন্ট হচ্ছে। তো এইটা যেহেতু হঠাৎ করে হয়েছে, কারণ আপনি 2-3 বছর একটা প্যারামিটার ছিল, সেখান থেকে আপনি হঠাৎ করে হিসাব পদ্ধতিতে কিছুটা পরিবর্তন হয়েছে, যার ফলে ধরেন আমি যদি আরো 1 বছর বা 6 মাস আগে থেকে যদি চিন্তা করতাম যে না ঠিক আছে, আমাকে
কাস্টমারদেরকে এই ফর্মুলাতে নিয়ে আসতে হবে। অবশ্য সময় পেয়েছে ব্যাংকগুলো, কিন্তু কাস্টমারদের যে অবস্থান সেখানে খুব একটা চেঞ্জ হয় না। কারণ ছোট ছোট যে কাস্টমার, বড়রা হয়তো বা ঠিক আছে, আপনি যে কোনো মূল্যে তারা চেষ্টা করছে নতুন সার্কুলার অনুযায়ী ঠিক থাকার জন্য, কিন্তু যে সমস্ত কাস্টমার ছোট অর্থাৎ এসএমই টাইপের, তো তারা কিন্তু যখন 1 বছরের ইনস্টলমেন্ট আপনি একবারে দিতে হবে বা 6 মাসের ইনস্টলমেন্ট আপনাকে একবারে দিয়ে এটাকে রেগুলারাইজ করতে হবে, এটা কিন্তু তাদের সক্ষমতার মধ্যে হচ্ছে না। কারণ তাদের ক্যাশ ফ্লো এতই ছোট যে ওইখান থেকে আপনি 2-3 মাস যখন সে না দিতে পারে, এই অ্যামাউন্টও আপনি যদি একবারে চান আসলে হবে না। আপনি দেখেন সাকসেসফুলি এনজিওরা লোন দিচ্ছে, তাই না? তাদের রিকভারি রেট হচ্ছে 99 বা কোনোটা প্রায় 100-এর কাছাকাছি। সম্ভব কীভাবে? সম্ভব হচ্ছে তারা উইকলি বেসিসে মনিটর করছে এবং কি বলবো, জামানত ভুক্ত যে সমস্ত, অর্থাৎ তাদের যে গ্রুপ ভিত্তিক যে বড়োয়ারটা, সো একজন যদি না দিতে পারে অন্যরা কিন্তু তাকে হেল্প করছে। তো যার ফলে হয় কি, আর ব্যাংক তো কি হচ্ছে, আমি হয়তো একটা ফোন কল দিলাম অথবা আমার রিচের বাইরে আমি হয়তো ভিজিটও করলাম না ঠিক মতো। এনজিওদের অ্যাক্টিভনেসটা খুব বেশি। এরকমই যদি ব্যাংকগুলোতেও, যদি আমি যেটা বিলিভ করি, যেহেতু ভালো ব্যাংকে কাজ করি, সো এইখানে রিলেশনশিপ ফাংশন হচ্ছে বড় জিনিস। যে আপনি একটা লোন দিলেন, সো আপনি খেলাপি হলেই যে তার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে তা না। আপনার সবসময় অন্তত মাসে একটা ফোন কল দেন অথবা 3 মাসে একটা ফোন কল দেন, একটা ভিজিট করেন। আর 5 ডিউ হলে তো মাস্ট, আপনার 5 ডিউ হলে কাস্টমার ভিজিট করতে হবে। মানে এনজিওতে একটু প্রেসারটা বেশি থাকে, যেটা ব্যাংকের ক্ষেত্রে একটু রিলেশনের ক্ষেত্রে একটু রিল্যাক্স কাজ করে। হ্যাঁ, বাট ভালো ব্যাংকগুলো কিন্তু রিলেশনশিপ ফাংশনিং কাজ করে। ভালো ব্যাংকের আপনি যে কটা ব্যাংক আপনি দেখেন, এনসিসি ওয়ান অফ দেম আমি মনে করি, ইবিএল, সিটি, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এমটিবিএল, তো এই যে ব্যাংকগুলো যারা গ্রিন জোনভুক্ত, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু রিলেশনশিপ ফাংশন বেস কাজ করে। একটা রিলেশনশিপের আন্ডারে যে সমস্ত লোনগুলো যে কোনো মূল্যে সেটাকে রেগুলারাইজ রাখতে হবে। আরেকটি বিষয় ইদানিং আমরা খেয়াল করছি, সম্প্রতি শেয়ার বাজার নিয়ে একটি উচ্চ পর্যায়ের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে শেয়ার বাজারের যে এখন একটু নিম্নমুখী প্রবণতায়, সেটার অন্যতম কারণ হচ্ছে মানুষ শেয়ার বাজার ছেড়ে ব্যাংকমুখী হচ্ছে, এবং তার অন্যতম কারণ হিসেবে বলছে যে ব্যাংকের আমানতের সুদের হার বেশি, মানুষ শেয়ার বাজার থেকে টাকা তুলে ব্যাংকে নিয়ে যাচ্ছে। তো আপনি কি মনে করেন যে কেন শেয়ার বাজার থেকে ব্যাংকমুখী হচ্ছে? সেটাও নয়, কারণ আপনি দেখেছেন ব্যাংকিং সেক্টরের মতো আপনার শেয়ার বাজারেও নানান ধরনের কেলেঙ্কারি, গভর্নেন্স যদি বলেন, এসিসি থেকে ডিএসসি থেকে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া ছিল, মাঝখানে আমরা দেখেছি চেয়ারম্যানকে অপসারণের জন্য বলা হয়েছে। এখানে আস্থাহীনতার জায়গাটা কিন্তু প্রকট হয়ে গেছে। বাট ওটার সাথে আপনি যেটা বলেছেন কোরিলেশন ডেফিনেটলি আছে। কারণ আপনি হিস্ট্রিক্যালি যখন দেখবেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি আমানতের, আপনি তখনই আপনার শেয়ার বাজারের ইনভেস্টমেন্টটা কমে এসেছে, বিনিয়োগকারীরা যেখানে সুবিধা পাচ্ছে সেখানে। আর শেয়ার বাজারে আপনি যদি দেখেন এই বছরে টোটাল বোধহয় 16টা ব্যাংক আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পেরেছে। আর বাকি যে 61টি ব্যাংকের মধ্যে বাকি যে ব্যাংকগুলো, সেগুলো কিন্তু আলটিমেটলি ডিভিডেন্ডও ডিক্লেয়ার করতে পারেনি। অনেকে আপনার অ্যানুয়াল রিপোর্ট এখনো পাবলিশ করতে পারেনি। সো এই জায়গাগুলোতে মানুষের আস্থাহীনতা কিন্তু আস্তে আস্তে প্রকট হচ্ছে শেয়ার মার্কেটে। কারণ আপনি যদি ভালো ব্যাংকগুলো যদি 35% ডিভিডেন্ড দেয়, ইভেন আপনি একটা ব্যাংকে ডিপোজিট রাখতে যদি আপনি 10-11% পান, তো শেয়ার মার্কেট থেকে তো মিনিমাম আপনার ডিভিডেন্ড তো ওই লেভেলে থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন। আমার লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা তো দেখছি যে অর্থনীতি একটু চাপের মুখে আছে, মানুষের ইনফ্লেশন এর চাপ আছে, নানান কারণে একটু ব্যাংকের সুদের হার বাড়ার কারণে ব্যবসা বাণিজ্যেও একটু কিছুটা চাপে পড়েছে। তো এই যে মানে নানানমুখী চাপ আছে অর্থনীতিতে, তো সেখান থেকে উত্তরণের ক্ষেত্রে ধরেন যে ব্যবসায়ীদেরকে একটু সাপোর্ট দেয়া কিংবা বিনিয়োগকারীদেরকে সাপোর্ট দেয়া, এই সমস্ত ক্ষেত্রে ব্যাংকগুলো আসলে এখন নতুন করে কি ভাবছে? ব্যাংকগুলো আসলে, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, ওভারঅল ইকোনমি কেন আমাদের একটু স্থবিরতা। আমরা গত 2-3 বছরে আমরা দেখেছি ফরেন কারেন্সির এলোমেলো অবস্থা। এখন তো সেটা ভালো হয়েছে, 85 থেকে চলে গেছে 127-28, এখন চলে এসেছে আবার 122-23। সো এখন তারপরে ওই সময় যারা ইম্পোর্ট করেছে 85 টাকা রেটে, বাট আপনি পেমেন্ট করেছেন 110 টাকা বা 115 টাকাতে। ওই সময় কিন্তু প্রায় প্রত্যেকটা কাস্টমার যারা র মেটেরিয়াল যারা ইম্পোর্ট করেছে, তাদের কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আপনার ফরেন কারেন্সিতে লস হয়েছে।
আবার সেই ক্ষেত্রে আপনি ফরেন কারেন্সি লসটাকে যদি আপনি মনে করেন যে আপনি এটাকে প্রম্পটলি এটাকে আপনি উত্তরণ করবেন, সেটাও সম্ভব না। কারণ আপনি একটা প্রোডাক্টের দাম কি রাতারাতি আপনি বাড়াতে পারবেন, অথবা কিছু একটা পোর্শন হয়তো বা বাড়িয়ে কিছুটা অ্যাডাপটিভ হওয়ার চেষ্টা করছে। বাট একই অবস্থায় আবার ধরেন আমরা ব্যাংকে যারা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স যারা যে সমস্ত ইন্ডাস্ট্রিতে করা হয়, র মেটেরিয়ালসের আপনার এগেনস্টে যখন আমি বলবো যে না তুমি আপাতত একটু কম করো, সো তার মানে কি ইন্ডাস্ট্রিটা অনেক কম রেটে, অর্থাৎ তাদের 100% ক্যাপাসিটি থাকলেও হয়তো বা 20-30% আপনার ক্যাপাসিটিতে রান করছে। এছাড়া গ্যাসের যে ক্রাইসিস এবং সেই সাথে ওভারঅল আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেখানে আমাদের যে ক্রাইসিস এবং বিভিন্ন সময় গন্ডগোল হয়েছে, ঠিকমতো গার্মেন্টসও ঠিকমতো আপনার কি বলে কাস্টমসের ওয়্যারহাউস পর্যন্ত যেতে পারে না বিভিন্ন কারণে। তো এখন আসলে আমরা যেটা মনে করি যে ব্যাংকিং সেক্টর আসলে আমাদের যে প্রধান চালিকা শক্তি ইন্ডাস্ট্রিয়াল খাত এবং এসএমই খাত, এই জায়গাটাতে আমাদের আরো সেবার পরিমাণ বাড়াতে হবে, লোনের পরিমাণ বাড়াতে হবে। বাট কাস্টমাররাও কিন্তু শেকি, কারণ নতুন করে নতুন ইন্ডাস্ট্রি করবে সেই আস্থাহীনতা কিন্তু তাদের মধ্যে তারা যাচ্ছে না এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে। সো আমরা যদি একটা কি বলবো যে একটা ইলেকশন যদি হয় তখন হয়তো বা আরেকটু স্টেবল হবে সবার মধ্যে। এখন যদি ভালো চলে দেশ, তারপরেও কিন্তু একটা শঙ্কা যে গভর্নমেন্ট কি হচ্ছে, কতদিন আসলে থাকবে, কি পলিসি রান করবে। সো আলটিমেটলি সবাই ওই দিক দিয়ে একটু শঙ্কিত। বাট আমি ব্যাংকার হিসেবে মনে করি আমরা যদি তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল খাতকে যদি ঠিকমতো সেবার পরিমাণ বাড়িয়ে দিই, তাদের চাহিদা অনুযায়ী যদি আমি এলসি করতে দিই, চাহিদা অনুযায়ী যদি আমি লেন্ডিং করি, তাহলে আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং খাত টিকে থাকা মানে ওভারঅল আপনার ইকোনমি এবং সেই সাথে আপনার ইনফ্লেশন রেটটা অটোমেটিক্যালি কমে যাবে। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে এটিএন নিউজ আমাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে তার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।